আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ লার্নিং বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সজীব খান। আজকে আমরা পার্টস অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন রয়েছে, এই আইডেন্টিফিকেশন নিয়ে আলোচনা করব। কীভাবে আমরা বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচকে সহজে আইডেন্টিফাই করতে পারি সে সম্পর্কে শর্টকাট যত ওয়ে আছে এগুলো আমরা দেখব। ওকে, তো এই ভিডিওটা হচ্ছে আমাদের জব প্রিপারেশন এবং অ্যাডমিশন টেস্ট এবং যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি অ্যাবাভ শব্দটি। অ্যাবাভ শব্দটি বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। তো আমরা এখানে চারটি ব্যবহার দেখব। প্রথমে আমরা দেখি একটি সেন্টেন্স, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে অ্যাবাভ শব্দটি রয়েছে। তারপর আরেকটা যদি সেন্টেন্স দেখি, দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল। এখানে অ্যাবাভ শব্দটি রয়েছে। তারপর যদি দেখি অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, এখানে আমাদের অ্যাবাভ শব্দটি রয়েছে। তারপরে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এখানেও আমাদের অ্যাবাভ শব্দটি রয়েছে। কিন্তু কথা হচ্ছে আমাদের এই চারটি সেন্টেন্সে অ্যাবাভ শব্দটি ডিফারেন্ট পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। যেমন আমরা প্রথম সেন্টেন্স যদি দেখি, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, মানে স্বর্গ উপরে। ওকে, এইখানে অ্যাবাভ শব্দটি কোন পার্ট অফ স্পিচ, আমরা এটা কীভাবে বুঝবো? তো আমরা যদি এখানে খেয়াল করি, অ্যাবাভ শব্দটা এখানে কি? প্রথম সেন্টেন্সে দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ মানে হচ্ছে স্বর্গ উপরে। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা যদি প্রশ্ন করি যে হয়ার দ্বারা যে স্বর্গ কোথায়, তাহলে উত্তর আসবে উপরে। এখানে অ্যাবাভ শব্দটি যেহেতু হয়ার দ্বারা প্রশ্ন করার পর ভার্বকে হয়ার দ্বারা প্রশ্ন করার কারণে পেয়েছি, এজন্য অ্যাবাভ শব্দটি এখানে একটা অ্যাডভার্ব। ওকে, এখানে অ্যাবাভ শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ আমরা জানি যখন ভার্বকে হয়ার দ্বারা প্রশ্ন করা হয় তখন আমরা যে উত্তরটি পাই তা হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব আমাদের ভার্বকে মডিফাই করে। ওকে, তারপরে দ্বিতীয় সেন্টেন্স দেখি, দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল। এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের অ্যাবাভ শব্দটি রয়েছে। কিন্তু এখানে আমাদের যদি খেয়াল করি, এখানে অ্যাবাভ শব্দটি কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে? দেখো, দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল। এখানে যদি খেয়াল করি, দ্য সিভিল হচ্ছে একটা নাউন। ওকে, দ্য সিভিল হচ্ছে এখানে একটা নাউন ফ্রেজ বা নাউন। আর আমরা জানি নাউন ফ্রেজ বা নাউনের পূর্বে ব্যবহার হয় আমাদের প্রিপজিশন। ওকে, কি নাউন ফ্রেজ বা নাউনের পূর্বে অলওয়েজ প্রিপজিশন ব্যবহার করা হয়। ওকে, তো এটা একটা শর্টকাট রুল, আমরা মনে রাখবো যে প্রেপজিশন প্লাস নাউন, কারণ আমরা জানি নাউন এর পূর্বে প্রেপজিশন ব্যবহার হয়। ওকে, সুতরাং এখানে অ্যাবাভ শব্দটি একটা প্রেপজিশন। ওকে, তারপরে সেন্টেন্সটা দেখি, অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স। অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, এখানে যদি খেয়াল করি, আমাদেরকে বলা হচ্ছে যে উপরের সেন্টেন্সগুলোকে অ্যানালাইজ করো বা পর্যবেক্ষণ করো। এখানে অ্যাবাভ শব্দটি কোন পার্ট অফ স্পিচ? তো এটা ধরার জন্য আমাদেরকে এখানে একটা শর্টকাট রুল ফলো করতে হবে। এটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি অ্যাবাভের আগে যেটা রয়েছে এটা হচ্ছে দ্য, আর যেটা হচ্ছে আমরাকে ডিটারমিনার বা আর্টিকেল বলতে পারি। তার অ্যাবাভের পরে যে শব্দটি ওটি হচ্ছে সেন্টেন্স, যা একটি নাউন। ওকে, আর এখানে হচ্ছে ডিটারমিনার। তো আমরা জানি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যা বসে তা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো এটা আমাদের একটা রুল, শর্টকাট রুল মনে রাখতে হবে যে ডিটারমিনার এর পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। ওকে, তো এটা আমাদের মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ রুল, কারণ ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। এখানে আরেকটা বিষয় জানতে হবে, ওইটা হচ্ছে আমাদের ডিটারমিনার পরে যদি একটি শব্দ থাকে ওইটা হবে আমাদের নাউন। ওকে, কিন্তু ডিটারমিনার পরে যদি দুইটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটি হবে নাউন। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছো ব্যাপারটা, যে ডিটারমিনার পরে যদি আমাদের একটি শব্দ থাকে তা হবে আমাদের নাউন, এবং ডিটারমিনার পরে যদি দুইটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটি হবে নাউন। ওকে, এর জন্য আমাদের এখানে এই অ্যাবাভ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ এর পূর্বে একটি ডিটারমিনার রয়েছে এবং পরবর্তী একটা নাউন রয়েছে। ওকে, তারপরে আমরা 4 নম্বর সেন্টেন্সটা যদি দেখি, আওয়ার ব্লেসিংস
কাম ফ্রম অ্যাবাভ। এখানে যদি খেয়াল করি যে বলা হচ্ছে আমাদের আশীর্বাদ বা আমাদের ব্লেসিংগুলো অ্যাবাভ থেকে আসে বা উপর থেকে আসে। তো এখানে অ্যাবাভ শব্দটি কোন পার্ট অফ স্পিচ? এটা খুবই সহজ বিষয়, কারণ আমরা যদি অ্যাবাভ শব্দটি খেয়াল করি এর পূর্বে রয়েছে ফ্রম, যা একটি প্রেপোজিশন। ওকে, আর আমরা জানি যে প্রেপোজিশনের পরে যদি একটি শব্দ থাকে ওইটা হচ্ছে নাউন। ওকে, এজন্য অ্যাবাভ শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, সুতরাং আমরা এখানে কয়েকটি শর্টকাট রুল পেলাম যে প্রেপোজিশনের পরে যদি একটি শব্দ থাকে ওইটা হয় আমাদের নাউন, তারপরে হচ্ছে ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে ওইটা হচ্ছে নাউন, তারপর ডিটারমিনারের পরে যদি দুইটি শব্দ থাকে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটি হয় নাউন। তো আমরা এখানে বুঝতে পারলাম যে অ্যাবাভ শব্দটি আমাদের বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন প্রথম সেন্টেন্সে দ্য হেভেন্স আর অ্যাবাভ, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, কারণ আমরা হয়ের দ্বারা প্রশ্ন করে উত্তরটি পেয়েছি। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল, এখানে অ্যাবাভ শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ আমরা দেখেছি যে এখানে অ্যাবাভ শব্দটি একটি নাউনের পূর্বে ব্যবহার হয়েছে। আর আমরা জানি নাউনের পূর্বে ব্যবহার হয় একমাত্র এই শর্ট ভার্বের পরে প্রিপোজিশন। ওকে, তারপরে আমরা 3 নম্বর সেন্টেন্সে দেখলাম যে অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, এখানে অ্যাবাভ শব্দটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এটা রয়েছে ডিটারমিনারের পরে এবং নাউনের আগে। ওকে, আমরা জানি ডিটারমিনারের পরে এবং নাউনের আগে এই মধ্যবর্তী স্থানে আমাদের অ্যাডজেক্টিভ বসতে পারে। ওকে, তারপরে 4 নম্বর সেন্টেন্সে আমরা দেখলাম আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ, এখানে অ্যাবাভ শব্দটি একটি নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এটি প্রিপোজিশনের পরে ব্যবহার হয়েছে। তো আমরা জানি প্রিপোজিশন প্লাস নাউন। ওকে, তো আশা করি অ্যাবাভ শব্দটি ক্লিয়ার। তারপরে আমরা আরেকটি শব্দ দেখি, এরপরে দেখব আমরা বিফোর। বিফোর শব্দটিও বাক্যে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন প্রথম সেন্টেন্সটি যদি দেখি, আই হ্যাভ সিন ইউ বিফোর, আমি তোমাকে এর পূর্বে দেখেছি। তারপর দ্বিতীয় সেন্টেন্সে হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম। ওকে, মানে সে নির্ধারিত সময়ের পূর্বে এসেছিল। তারপরে 3 নম্বর সেন্টেন্সে হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কেম, মানে আমি আসার পূর্বে সে চলে গেল। তো আমাদের এখানে বিফোর শব্দটি 3টি সেন্টেন্সে 3 ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। আমরা এখন দেখব কোন সেন্টেন্সে বিফোর কী পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা প্রথম সেন্টেন্সটা যদি খেয়াল করি, আই হ্যাভ সিন ইউ বিফোর, আমি তোমাকে এর পূর্বে দেখেছি। এখানে বিফোর শব্দটি আমরা যদি দেখি খেয়াল করি যে এখানে একবার অবজেক্টের শেষে ব্যবহার করা হয়েছে। আর এখানে যদি আমরা খেয়াল করি বিফোর শব্দটি এই ভার্বকে মডিফাই করছে। আর আমরা জানি ভার্বকে মডিফাই করে একমাত্র অ্যাডভার্ব। তাছাড়াও আমরা যদি এখানে প্রশ্ন করি ভার্বকে হয়েন দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর আসবে বিফোর, পূর্বে। আমি তোমাকে এর পূর্বে দেখেছি, তাহলে যদি প্রশ্ন করি কখন দেখেছি, তাহলে উত্তর আসবে পূর্বে। ওকে, যেহেতু হয়েন দ্বারা প্রশ্ন করার কারণে আমরা অ্যাডভার্ব খুঁজে উত্তর পেলাম, এর জন্য আমাদের বিফোর এখানে অ্যাডভার্ব। কারণ আমরা জানি যে ভার্বকে যদি হয়েন, হয়ার আর হাউ কীভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমাদের যা উত্তর পাওয়া যায় তাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, এই জন্য বিফোর শব্দটি আমাদের অ্যাডভার্ব। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের প্রথম সেন্টেন্সে বিফোর শব্দটি একটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তারপর আমরা দ্বিতীয় সেন্টেন্সে যদি দেখি, হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, এখানে যদি খেয়াল করি এখানে বিফোর শব্দটি কি হিসেবে ব্যবহার হয়েছে, কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। আমরা যদি খেয়াল করি যে এখানে বিফোরের পরে যে শব্দটি রয়েছে দ্য অ্যাপয়েন্টেড টাইম, ওকে, মানে হচ্ছে নির্ধারিত সময়। তো এটা একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ বা নাউন বলতে পারি আমরা এটাকে। ওকে, তো আমরা জানি নাউন ফ্রেজের আগে এবং ভার্বের পরে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। ওকে, কারণ বিফোর এখানে এই নাউন ফ্রেজটাকে কি ডিটারমাইন করছে বা কে নির্দিষ্ট করে দিচ্ছে যে আমরা জানি প্রিপোজিশন কি করে, কোনো একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে নির্দিষ্ট করে দেয়। ওকে, তো এই জন্য আমাদের এই অ্যাপয়েন্টেড ডেট টাইম এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং এর পূর্বে বিফোর হচ্ছে একটা প্রেপোজিশন। ওকে, সো আশা করি এখানে বুঝতে পেরেছো যে আমাদের এই দ্বিতীয় সেন্টেন্সে বিফোর হচ্ছে একটা প্রেপোজিশন। তারপরে আমরা 3 নম্বর সেন্টেন্স যদি দেখি, হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কেম,
হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কেম। তো এখানে যদি আমরা খেয়াল করি বিফোর শব্দটি এখানে কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে, আমরা যদি দেখি যে এখানে হি ওয়েন্ট অ্যাওয়ে এটা হচ্ছে একটা ক্লজ, তারপরে আই কেম এটাও একটা ক্লজ। ওকে, তো আমরা জানি দুটি ক্লজের মধ্যবর্তী যেই শব্দ থাকে এবং দুটি ক্লজকে যুক্ত করে তা হচ্ছে আমাদের একটা কনজাংশন। ওকে, এইখানে বিফোর শব্দটি একটি কনজাংশন। সুতরাং আশা করি বুঝতে পেরেছ, কারণ এখানে আমরা যদি হি ওয়েন্ট অ্যাওয়ে এটা একটা ক্লোজ, আমরা ক্লোজ সবাই চিনি যে একটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, তো এখানে হি ওয়েন্ট অ্যাওয়ে এটা একটা ক্লোজ, তারপরে আই কেম এটা একটা ক্লোজ। ওকে, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে আর দুটি ক্লোজকে যুক্ত করেছে এই বিফোর। ওকে, এই জন্য বিফোর শব্দটি এখানে একটা কনজাংশন। সুতরাং আশা করি বুঝতে পেরেছো যে আমাদের প্রথম সেন্টেন্সে বিফোর হচ্ছে একটা অ্যাডভার্ব এবং দ্বিতীয় সেন্টেন্সে বিফোর হচ্ছে প্রিপোজিশন, যেটা আমরা দেখলাম নাউন ফ্রেজের পূর্বে বসেছে, এবং তৃতীয় সেন্টেন্সে বিফোর হচ্ছে একটা কনজাংশন, কারণ সে দুটি ক্লোজকে যুক্ত করেছে আর দুটি ক্লোজকে যুক্ত করার কারণে সে হচ্ছে একটা কনজাংশন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের বিফোর শব্দটিও বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে বিভিন্ন সেন্টেন্সে। ওকে, তারপরে আমরা দেখব রাইট শব্দটি। রাইট শব্দটি আমাদের বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে, যা আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এমসিকিউতে। সুতরাং জব প্রিপারেশন এবং অ্যাডমিশন টেস্ট, তারপর বিসিএসে বিভিন্ন পরীক্ষা, এগুলো কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা দেখে থাকি। ওকে, তো আমরা দেখি প্রথম সেন্টেন্সে আই থিঙ্ক দ্যাট হি ইজ দ্য রাইট ম্যান। ওকে, তো এখানে আমাদের রাইট শব্দটি। তারপরে 2 নম্বর সেন্টেন্সে দেখি দ্য ম্যান ওয়াজ সিটিং ইউ রাইট। ওকে, তো এখানে আমাদের রাইট শব্দটি রয়েছে। 3 নম্বরে হি স্টুড রাইট ইন মাই ওয়ে, এখানেও রাইট শব্দটি রয়েছে। তারপরে 4 নম্বর সেন্টেন্সে দেখি দ্য স্টুডেন্টস ক্যান নট রাইট দে আর রং। তো আমাদের এখানে 4টি সেন্টেন্স রয়েছে এবং 4টি সেন্টেন্সে এই রাইট শব্দটি 4 ধরনের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তো আমরা প্রথম সেন্টেন্সে দেখি আই থিঙ্ক দ্যাট হি ইজ দ্য রাইট ম্যান। এখানে রাইট কোন পার্ট অফ স্পিচ, আমরা যদি একটু খেয়াল করি এখানে রাইট শব্দটি পূর্বে রয়েছে দি, যা আমরা আগে দেখেছি যে ডিটারমিনার। ওকে, এবং রাইট শব্দটি পরে রয়েছে ম্যান, যা একটি নাউন। ওকে, তো আমরা স্ট্রাকচারটি আগেও দেখেছি যে ডিটারমিনার প্লাস দুটি শব্দ, ডিটারমিনার প্লাস কি দুটি শব্দ। আমরা জানি ডিটারমিনারের পরে যদি দুটি শব্দ থাকে, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটি হয় নাউন। ওকে, তো ডিটারমিনার পরে যদি দুটি শব্দ থাকে, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটি হয় নাউন। ওকে, তো আমরা ইজিলি বলতে পারি যে এখানে রাইট শব্দটি কি একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি ডিটারমিনারের পরে রয়েছে এবং এরপরে রয়েছে নাউন। ওকে, তারপরে আমরা যদি খেয়াল করি 2 নম্বর সেন্টেন্সে দ্য ম্যান ওয়াজ সিটিং ইউর রাইট। ওকে, দ্য ম্যান ওয়াজ সিটিং ইউর রাইট, লোকটি তোমার ডানে বসেছে। ওকে, তো আমরা যদি খেয়াল করি এখানে রাইট শব্দটি কোন পার্ট অফ স্পিচ, এখানে রাইট শব্দটি আমরা ইজিলি বলতে পারবো কোন পার্ট অফ স্পিচ, কারণ আমরা যদি খেয়াল করি এর পূর্বে রয়েছে ইউর। তো আমরা জানি ইউর হচ্ছে পজিটিভ, আর পজিটিভের পরে অলওয়েজ কী বসে, আমরা জানি পজিটিভের পরে অলওয়েজ নাউন বসে। ওকে, পজিটিভ প্লাস নাউন, এটা আমরা মনে রাখবো স্ট্রাকচারটি। পজিটিভ এর পরে অলওয়েজ কি নাউন বসে, আর পজিটিভগুলো কী কী মাই, ইয়োর, হিজ, অ্যাটসেট্রা। ওকে, এইসব পজিটিভের পরে অলওয়েজ আমাদের কী বসে, নাউন বসে। তো এইখানে রাইট শব্দটি একটি নাউন। ওকে, কারণ এটা একটা পজিটিভ। সুতরাং আশা করি বুঝতে পেরেছ যে এখানে রাইট শব্দটি একটি পজিটিভ, কারণ এর পূর্বে রাইট শব্দটি এখানে একটা নাউন, কারণ এর পূর্বে একটি পজিটিভ রয়েছে। তারপরে 3 নম্বর সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি হি স্টুড রাইট ইন মাই ওয়ে। হি স্টুড রাইট ইন মাই ওয়ে মানে হচ্ছে আমার পথের মধ্যে সে সঠিক হয়েছে বা ডান দিকে দাঁড়িয়েছে। তো আমরা যদি এখানে প্রশ্ন করি যে হি স্টুড রাইট
ইন মাই ওয়ে, সে কোথায় দাঁড়িয়েছে? হি স্টুড রাইট, ডানে। ওকে, তো এখানে দেখি আমরা যদি প্রশ্ন করি ভার্বকে যে কোথায় বা হয়ার দ্বারা প্রশ্ন করার কারণে এখানে আমরা রাইট পেলাম, এই জন্য রাইটটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে আমাদের রাইট শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ এখানে আমরা হয়ার দ্বারা প্রশ্ন করার কারণে উত্তরটি পেলাম যে সে দাঁড়িয়েছিল, রাইট। ওকে, এই জন্য আমাদের রাইট শব্দটি এখানে অ্যাডভার্ব। তারপরে আমরা যদি 4 নম্বর সেন্টেন্স দেখি, দ্য স্টুডেন্টস ক্যান নট রাইট দেয়ার রং, মানে হচ্ছে স্টুডেন্টরা তাদের ভুলগুলোকে শুধরাতে পারে না, ওকে, বা ঠিক করতে পারে না। তো এখানে আমরা যদি খেয়াল করি যে রাইট শব্দটির পূর্বে রয়েছে ক্যান, যা মোডাল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি মোডাল অক্সিলারি ভার্ব কখনো বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে না। অবশ্যই মোডাল অক্সিলারি ভার্বের পরে বাক্যে অবশ্যই একটি প্রিন্সিপাল বা মেইন ভার্ব থাকে, ওকে। এজন্য এখানে রাইট শব্দটি হচ্ছে একটা ভার্ব বা মেইন ভার্ব, ওকে। তো আমরা দেখলাম যে আমাদের রাইট শব্দটি এক বাক্যে বা সেন্টেন্সগুলোতে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহার হতে পারে। যেমন প্রথম সেন্টেন্সে রাইট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে রাইট শব্দটি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে 3 নম্বর সেন্টেন্সে রাইট শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে 4 নম্বর সেন্টেন্সে রাইট শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ওকে। তো আমরা দেখতে পারি যে রাইট শব্দটি বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে বিভিন্ন ধরনের সেন্টেন্সে। তো আমরা এখানে এই স্ট্রাকচারগুলো মনে রাখবো, ওকে। তো এই স্ট্রাকচারগুলো আমাদের খুবই কাজে দেয় যে ডিটারমিনারের পরে যদি দুটি শব্দ থাকে, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরেটি হয় নাউন, আর পজিটিভের পরে অলওয়েজ নাউন বসে। তো এই ধরনের স্ট্রাকচারগুলো আমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই এমসিকিউ দ্রুত সলভ করার জন্য এই শর্টকাট ওয়েগুলো আমাদের খুবই কাজে দেয়, ওকে। তারপরে আমরা দেখি আরেকটি শব্দ রাউন্ড। রাউন্ড শব্দটি আমাদের বাক্যে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন প্রথম সেন্টেন্স যদি দেখি, হি ব্রট এ রাউন্ড কেক ইয়েস্টারডে, মানে গতকাল সে একটি রাউন্ড বা গোলাকৃতির কেক নিয়ে এসেছিল, ওকে। তারপরে সেন্টেন্সে হি বট এ রাউন্ড টেবিল, মানে সে একটি গোলাকার টেবিল কিনলো। তারপরে সেন্টেন্সে দ্য নাইট ওয়াজ এ রাউন্ড অফ প্লেজার, মানে রাতটি ছিল কি অনেক মনোরম। তারপরে হি ওয়াজ ড্রপড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড, মানে সে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেল। তারপরে 5 নম্বর সেন্টেন্সে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তারপরে সেন্টেন্সে হি রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, মানে সে মন্দিরটি নীরবে প্রদক্ষিণ করলো। তো আমরা যদি খেয়াল করি প্রথম সেন্টেন্সে হি ব্রট এ রাউন্ড কেক, মানে সে একটি গোলাকার কেক নিয়ে আসলো ইয়েস্টারডে, গতকাল। তো আমরা জানি যে রাউন্ড দ্বারা এখানে কী বোঝাচ্ছে, একটা গোলাকৃতির বা তার সাইজ বা আকৃতি বোঝাচ্ছে। তো আমরা যদি খেয়াল করি এখানে এর পূর্বে রয়েছে একটি আর্টিকেল যা একটি ডিটারমিনার, এবং এরপরে রয়েছে একটি শব্দ যা হচ্ছে কেক, যা একটি নাউন, ওকে। তো আমরা জানি ডিটারমিনারের পরে দুটি শব্দ, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটি হয় নাউন, ওকে। তো আমরা ইজিলি বুঝতে পারি যে এখানে রাউন্ড শব্দটিকে একটি অ্যাডজেক্টিভ, ওকে, কারণ ডিটারমিনারের পরে দুটি শব্দ, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটি হয় নাউন, ওকে। তো ইয়েস্টারডেকে আমরা এখানে বলতে পারি না, কারণ ইয়েস্টারডে হচ্ছে আমরা সচরাচর জানি যে ইয়েস্টারডে হচ্ছে এখানে কি অ্যাডভার্ব, ওকে। তো আমরা এই স্ট্রাকচারটি মাথায় রাখবো যে ডিটারমিনারের পরে প্রথম দুটি শব্দ, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরটি হয় নাউন, ওকে। তারপরে যদি আমরা খেয়াল করি দ্বিতীয় সেন্টেন্সে হি বট এ রাউন্ড টেবিল, সে একটি গোলাকৃতির টেবিল কিনলো, ওকে। আমরা যদি প্রশ্ন করি সে কেমন টেবিল কিনলো, উত্তর আসবে রাউন্ড, গোলাকৃতির। তো এভাবে আমরা বুঝতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ, ওকে, কারণ আমরা জানি কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর এটা ছাড়াও যদি আমরা খেয়াল করি এর পূর্বে রয়েছে একটি আর্টিকেল যা একটি ডিটারমিনার, ওকে। এরপরে রয়েছে টেবিল যা হচ্ছে একটি নাউন, ওকে। তো আমরা জানি ডিটারমিনার এবং নাউনের মধ্যবর্তী যা থাকে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। সো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তারপরে 3 নম্বর সেন্টেন্স যদি খেয়াল করি,
দ্য নাইট ওয়াজ এ রাউন্ড অফ প্লেজার। এখানে রাউন্ড শব্দটি কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা যদি একটু খেয়াল করি, এখানে রাউন্ড শব্দটি একটি কী হিসেবে ব্যবহার করেছে, আমাদেরকে বুঝতে হবে যে এই রাউন্ড শব্দটি এখানে এই পুরোটা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, দ্য নাইট ওয়াজ এ রাউন্ড অফ প্লেজার। ওকে, এটি একটি পুরোটাই এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার হয়েছে, এই জন্য রাউন্ড শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তারপর দেখি হি ওয়াজ ড্রপড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড, মানে সে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে। তো আমরা যদি খেয়াল করি এখানে রাউন্ড শব্দটি কোন পার্ট অফ স্পিচ, এখানে রাউন্ড শব্দটি কোন পার্ট অফ স্পিচ তা বোঝার জন্য আমাদের দেখতে হবে এর আগের যে শব্দটি ফার্স্ট, এই ফার্স্ট শব্দটি হচ্ছে একটা ডিটারমিনার। ওকে, আমরা জানি এটি হচ্ছে একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে যা থাকে তা হচ্ছে নাউন। ওকে, এজন্য রাউন্ড শব্দটি এখানে একটা নাউন। ওকে, তারপর দেখি 5 নম্বর সেন্টেন্সটা, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এটা আমরা ছোটোবেলা থেকে এই সেন্টেন্সটা পড়ি যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এখানে রাউন্ড শব্দটি কোন পার্ট অফ স্পিচ, তো এটা জানার জন্য আমাদের দেখতে হবে এরপরে একটা শব্দ রয়েছে দ্য সান, যা হচ্ছে একটা নাউন ফ্রেজ বা নাউন। ওকে, তো আমরা জানি নাউনের পূর্বে এবং ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন প্লাস নাউন, এই জন্য রাউন্ড শব্দটা এখানে একটা প্রেপোজিশন। এখানে যে স্ট্রাকচার এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের প্রেপোজিশন প্লাস নাউন। ওকে, কারণ ভার্বের পরে থাকে প্রেপোজিশন, তারপরে থাকে নাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি দেখি 6 নম্বর সেন্টেন্সটা, হি রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি। এখানে রাউন্ড শব্দটি কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি হি হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, আর সাবজেক্টের পরে যা থাকে তা ভার্ব, আর আমরা দেখতে পাচ্ছি এখানে রাউন্ডেড পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে। হি রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, মানে সেই টেম্পলটি নীরবে প্রদক্ষিণ করলো। এখানে প্রদক্ষিণ করা অর্থে ব্যবহার হয়েছে রাউন্ডেড, আর এই জন্য এখানে এই রাউন্ড হচ্ছে একটা ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছ যে রাউন্ড শব্দটি আমাদের বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। এই সেন্টেন্সগুলো নোট করে রাখবে এবং এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো প্রথম সেন্টেন্সে আমাদের রাউন্ড শব্দটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনার তারপরে নাউনের মধ্যবর্তী এই রাউন্ড শব্দটি ব্যবহার হয়েছে, এবং ডিটারমিনার এবং নাউনের মধ্যবর্তী থাকে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর 2 নম্বর সেন্টেন্সে এই যে হি বট এ রাউন্ড টেবিল, এখানেও কি ডিটারমিনারের পরে ব্যবহার হওয়ার কারণে এবং নাউনের পূর্বে ব্যবহার হওয়ার কারণে এই রাউন্ড শব্দটি অ্যাডজেক্টিভ। তারপরে 3 নম্বর সেন্টেন্সে দ্য নাইট ওয়াজ এ রাউন্ড অফ প্লেজার, এখানে এই পুরো শব্দটি একটি ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, যেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, মানে রাতটা ছিল কি কেমন, এ রাউন্ড অফ প্লেজার, মানে অনেক আরামের বা মনোরম। তারপরে 4 নম্বর সেন্টেন্সে হি ওয়াজ ড্রপড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড। তো এখানে ফার্স্ট রাউন্ড, ফার্স্ট হচ্ছে একটা ডিটারমিনার, আর আমরা জানি ডিটারমিনার পরে যদি একটি শব্দ থাকে ওইটা হয় নাউন, আর ডিটারমিনার পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, তারপরেরটি হয় নাউন। আর এখানে ডিটারমিনার পরে একটি শব্দ থাকার কারণে এটা হচ্ছে কি একটা নাউন। তারপরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে দ্য সান হচ্ছে একটা নাউন, আর ভার্বের পরে এবং নাউনের পূর্বে যা থাকে তা হচ্ছে প্রিপোজিশন। ওকে, তারপরে 6 নম্বরে হি রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, এখানে যদি খেয়াল করি এখানে রাউন্ড শব্দটি সাবজেক্টের পরে ব্যবহার হয়েছে এবং এটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম রাউন্ড শব্দটিও বাক্যে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহার হতে পারে। ওকে, তো এই ধরনের সেন্টেন্সগুলো, এই ধরনের স্ট্রাকচারগুলো আমাদের এমসিকিউ সলভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আরেকটি শব্দ দেখব, সাম। এই সাম শব্দটি বাক্যে বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। ওকে, প্রথম সেন্টেন্স দেখি, উই মাস্ট ফাইন্ড সাম ওয়ে আউট অফ ইট। আমরা কোনো বাক্যের কি আমরা অবশ্যই একটি রাস্তা খুঁজে বের করবো বা কোনো একটি উপায় খুঁজে বের করব। তারপরে 2 নম্বর সেন্টেন্স যদি দেখি, সাম সে ওয়ান থিং কমন অ্যাবাউট ইট, মানে সবাই এই বিষয়ে একটি কমন কথা বলে বা কেউ এ বিষয়ে একটি কমন কথা বলে। তারপরে দেখি সাম 30 চিফস আর প্রেজেন্ট। তো এখানে আমরা দেখি
প্রথম সেন্টেন্সে উই মাস্ট ফাইন্ড সাম ওয়ে অ্যাবাউট অফ ইট। সাম ওয়ে, ওকে, সাম ওয়ে, আমরা উই ফাইন্ড সাম ওয়ে, তো এটা একটা ওয়ে হচ্ছে একটা নাউন, আর আমরা নাউনের পূর্বে যা বসে তা হচ্ছে আমাদের কি এখানে অ্যাডজেক্টিভ, কিছু উপায়। তো আমরা জানি এটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে, সাম ওয়ে, ওকে, পরিমাণ বোঝালে সেটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তারপরে 2 নম্বর সেন্টেন্সে সাম সে ওয়ান থিং, মানে কেউ বা কেউ কেউ বলে থাকে কি ওয়ান থিং কমন অ্যাবাউট ইট। তো এখানে সাম দেখতে পাচ্ছি, সামের পর একটি মেন ভার্ব রয়েছে। তো আমরা জানি ভার্বের আগে যেটা থাকে ওইটা হচ্ছে সাবজেক্ট। তো সাম তো কখনো নাউন হিসেবে ব্যবহার হয় না, সাম অবশ্যই কি আমাদের প্রনাউন হিসেবে ব্যবহার হয়, ওকে, এই জন্য সাম এখানে প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে, ওকে। তারপরে 3 নম্বর সেন্টেন্সে সাম 30 চিপস ওয়ার প্রেজেন্ট, সাম 30 চিপস। তো আমরা যদি খেয়াল করি চিপস হচ্ছে একটা নাউন, 30 এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব বা ডিটারমিনার। এখানে যেহেতু সাম দ্বারা পরিমাণ বোঝাচ্ছে এখানে, আর সাম দ্বারা এখানে কি আমাদের এই ভার্বটাকে মডিফাই করা হচ্ছে, ওকে, এই ভার্বটাকে মডিফাই করার কারণে সাম হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, ওকে। তো আমরা জানি ভার্বকে যা মডিফাই করে তা হচ্ছে অ্যাডভার্ব, ওকে। সো আশা করি বুঝতে পেরেছ আমাদের এই বিভিন্ন প্রকার শব্দের যে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার, এগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ, ওকে। এগুলো আমাদের পরীক্ষার জন্য এমসিকিউ সলভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, অ্যান্ড আশা করি ভিডিওটি কাজে দিয়েছে। এই জন্য আমার ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দাও এবং শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।